নমস্কার, CNN 24 সান্ধ্যকালীন সংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ খবর একবার। কাঠিগড়ায় বিজেপির প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থের জোরদার প্রচার। রূপমের 45তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। শিলচর কলেজ রোডের সাউদামণি লেনে দুঃসাহসিক চুরির ঘটনা, এলাকায় চাঞ্চল্য। শিলচরের লিংক রোড থেকে কংগ্রেসের প্রার্থীর পদযাত্রা। শিলচরের বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের তীব্র সমালোচনা নির্দল প্রার্থীর। এবারে বিস্তারিত খবর। কাঠিগড়ায় বিজেপির প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ দিনভর একাধিক জনসংযোগ কর্মসূচি ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রচারের নতুন দিশা সঞ্চার করেছেন। এদিনের শুরুতেই তিনি নিজের বাসভবনে দলীয় কার্যকর্তা সমর্থকদের সঙ্গে মত বিনিময় করেন, নির্বাচনী প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাও সারেন। সরাসরি যোগাযোগ স্থাপন করে তিনি জনমতের সঙ্গে নিজেকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করেন, যা তার প্রচারে নতুন মাত্রা সঞ্চার করে। রবিবার সকাল 10টায় কাটিগড়া চন্দ্রনাথপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত চা বাগানের নাচঘরে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় স্থানীয়রা বক্তব্যের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গোটা চন্দ্রনাথপুর জিপি এদিন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বলে উল্লেখ করা হয়। দিন দুয়েক আগে ডিলিমিটেশনের পর চন্দ্রনাথপুর জিপি কাটিগড়া বিধানসভা কেন্দ্রের আওতায় অন্তর্গত করা হয়েছে। রবিবার নির্বাচনের প্রচার অভিযান নিয়ে বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ চন্দ্রনাথপুর জিপি উপস্থিত হওয়ার পর দেখা গেছে এক ব্যতিক্রমী পরিবেশ। উন্নয়ন চাই আজকের দিনে কাঠিগড়া অঞ্চল বা এই বৃহত্তর অঞ্চলের অনেক সময় অনেকভাবে আমরা ডিপ্রাইভ হয়েছি। শাসক দলের সঙ্গে আমার সম্পর্ক না থাকায় এবার মানুষ ডেভেলপমেন্ট চায়, এবার মানুষ উন্নয়ন চায় এবং এবারের ভোট উন্নয়নের ভোট এবং সামনের 5 বছর যাতে আমরা আমাদের এই অঞ্চলের একটা পরিচিতি আমরা খুঁজে পাই। কাঠিগড়া সমষ্টি যাতে একটা আসামের বুকে যাতে একটা উন্নত মানের সমষ্টিতে রূপান্তরিত হয়। 3 তারিখ মুখ্যমন্ত্রী আসছে এবং আমি মনে করি যে বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে ডেভেলপমেন্ট চলছে সেটা থেকে যাতে আমরা কাঠিগড়াবাসী বঞ্চিত হই না এবং এবার উন্নয়নের পক্ষে কাঠিগড়াবাসী ভোট দেবে। এবার বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থকে পেয়ে চন্দ্রনাথপুর জিপির সাধারণ মানুষ উৎসাহ উদ্দীপনায় ফুটছেন। সংবাদ মাধ্যমের সামনে তারা জানান, এবার কাটিগড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কমলাক্ষকে পেয়ে তারা খুশি। কমলাক্ষকে আগামী বিধানসভা নির্বাচনে কাটিগড়া থেকে প্রায় 40,000 ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে জানান এলাকার স্থানীয়রাই। সারাদিনের জনসংযোগের মাধ্যমে কাটিগড়ায় তার সক্রিয় উপস্থিতি এবং অক্লান্ত পরিশ্রম ভোটের লড়াইয়ে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে গোটা সমষ্টিতে। দাদা, আমাদের একটাই লক্ষ্য কমলাক্ষই চাই আমরা, কারণ বিগত দিনে আমাদের এমএলএ ছিলেন কংগ্রেস থেকে, ছোটো লাভবান হয়নি আমরা। আজকের দিনে উনি যে এমএলএ হওয়ার আগে চেয়ে টিকিট পাওয়ার আগে থেকে অনেক কিছু কাজ করে যাচ্ছেন, ঠিক আছে, এত ডেভেলপমেন্ট করেছেন উনি টিকিট পাওয়ার আগে। এখন যেহেতু ওনাকে ভারতীয় জনতা পার্টি টিকিট দিয়েছে, আমাদের বিশ্বাস উনি অনেক কাজ করবেন এবং আসামের মন্ত্রিসভায় উনি একজন মন্ত্রিত্ব লাভ করবেন, এটা আমাদের আশা। এবং আমরা প্রত্যেক দিন ভোটার ওনার সাথে আছি, এখানে কোনো কন্টেস্ট নেই, আনকন্টেস্টে উনি জিতবেন, এটা আমাদের লক্ষ্য এবং এটা বাস্তবে পরিণত করে দেখাবো আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। এবার আমাদের কনস্টিটুয়েন্সিতে কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয় মন্ত্রী হবেন আসাম অ্যাসেম্বলিতে, এটা আমরা আশাবাদী। আর ওনাকে 40 থেকে 50,000 ভোটে ওনাকে জয়ী করাবো। শিলচর বঙ্গভবনে গতকাল সন্ধ্যার পর রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার আয়োজিত 45তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতার প্রত্যেকটি বিভাগের পুরস্কার বিতরণ করা হয়। এদিনের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যরা। প্রত্যেকেই এই নাটকের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন। পুরস্কার বিতরণের পূর্বে অল্প সময়ের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই প্রত্যেকটি বিভাগের প্রতিযোগী বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রচুর সংখ্যক দর্শক এবং বিভিন্ন সংস্থা, ক্লাব ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এবারের এই নাটক প্রতিযোগিতায় বিভিন্ন জায়গা থেকে মোট 38 জন নাটকের দল যোগদান করেছিল। নিখিল সম্পর্কে যাই বলবো সেটাই কম বলা হবে, শুধু নামটাই বললাম, বাকিটা আপনারা জানেন। এখানে যে 2 জন গুণী ব্যক্তিত্বকে আজকে সম্মান জানানো হলো,
রবীন্দ্রনাথের একটা গানের চরণ মনে পড়ে গেল, গানে গানে তব বন্ধন যাক টুটে। কথাটাকে একটু পাল্টে দিয়ে বলি, গানে গানে তোমার সঙ্গে আমাদের বন্ধন হয়েছিল দৃঢ় শিবানী ব্রহ্মচারী। আমরা যখন হাফ প্যান্ট, অম্বিকাপুর চৌমাথা, বাবার হাত ধরে এসে শিবানীদি আর সেবাদির রামায়ণ গান শুনতাম। পরবর্তীকালে সেবাদি বাইরে চলে যান বিবাহ সূত্রে, শিবানীদির সঙ্গে বিবাহ সূত্রে বন্ধন গ্রথিত করেন রাধা মাধব কলেজের প্রিন্সিপাল, আমার আরেক প্রিয় ব্যক্তিত্ব শ্রীযুক্ত রথীন্দ্র ব্রহ্মচারী। শিবানীদি ভজন কীর্তন এগুলো তো ছিলই, কিন্তু রবীন্দ্রনাথের গানে আকণ্ঠ নিমজ্জিত হলেন। শুনেছেন আপনারা, ভক্তিময় দাশগুপ্ত তার পরবর্তীকালে সুচিত্রা মিত্রের সুযোগ্য ছাত্রী। ফলে আমাদের গান শোনা, আমাদেরকে গান ভালোবাসার একজন পুরোধা ব্যক্তিত্ব শিবানীদি। শিবানীদিকে এরকম সংবর্ধনা জানাচ্ছে জেনেই খুব খুশি হয়েছিলাম। আজকে একই মঞ্চে শিবানীদির সঙ্গে, একসময়ের ডাকসাইতে শিবানীদির সঙ্গে কথা বলতে পারেনি যে হাফ প্যান্টের ছেলেটি, সে একই মঞ্চে বসে আছে, এটাও তার একটা বড় পাওয়া। জলের স্থলে ভালোবাসার কবি আশুতোষ দাস, আশুতোষের একটা কাব্যগ্রন্থের নাম জলের স্থলে ভালোবাসা। আমাদের সুদীর্ঘ 3 দশকেরও বেশি কাল থেকে বন্ধুত্ব, সাহিত্য আড্ডা, খুনসুটি, এবং সত্যি করেই আশুতোষ আর কিছু করে না, শিক্ষকতা করত আর কবিতা, গল্প, উপন্যাস, ইদানিং বৈদ্যুতিন বিভিন্ন গণমাধ্যম প্রযুক্তিতেও মনোনিবেশ করেছে। এবং এতটাই নিমজ্জিত আশুতোষ যে এছাড়া জীবনে ওর দ্বারা কিছু হবে না, কবিতা লেখা ছাড়া, পত্রিকা বের করা ছাড়া। ওইখানেই আশুতোষ হয়ে গেল। শিলচর কলেজ রোডে সাদামণি লেনে এক চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে সাংবাদিক সমীরণ চৌধুরীর কাজের সূত্রে বাইরে ছিলেন। একই সময়ে তার স্ত্রী ও একটি ডান্স ক্লাস পরিচালনার জন্য বাড়ির বাইরে ছিলেন। ফলে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা থাকায় সুযোগ নেয় দুষ্কৃতীরা। জানা গিয়েছে সাংবাদিক সমীরণ চৌধুরী কাজের সূত্রে বাইরে ছিলেন, তার স্ত্রী ও একটি ডান্স ক্লাব পরিচালনার বাড়ির বাইরে ছিলেন। ফলে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা থাকার সুযোগ নেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এখনো পর্যন্ত কি চুরি গেছে বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আজ এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে শিলচর বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের মনোনীত প্রার্থী অভিজিৎ পাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন। তিনি বলেন, কলেজ রোডের মতো গুরুত্বপূর্ণ একটি ব্যস্ত এলাকায় এত নিরাপত্তার পরেও কিভাবে এই ধরনের চুরির ঘটনা ঘটছে তা সত্যিই উদ্বেগজনক। ঘটনার পর এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছেন অনেকেই। আমি বিকেলে 4টার আগে বেরিয়ে যাই। আজকে যেহেতু ত্রিপুরা সিএম এর প্রোগ্রাম ছিল, ভেঙে সাংবাদিক আমার ওটা কভার করার দায়িত্ব ছিল। ও 5টার সময় বেরোয় বাড়ি থেকে, কারণ ও নিজে একজন ডান্স টিচার, ওর স্কুল আছে, ও ক্লাসের জন্য বেরিয়ে গেছে। বাড়িতে কেউ ছিল না, বাড়িটা বন্ধ ছিল। তো আমি আমার কাজ সেরে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা সবাই যাই একসাথে প্রেস ক্লাবে, ওইখানেই গেলাম, নিউজটা করতে হবে। ও ওর ক্লাসে চলে গেলো। ক্লাস থেকে এখানে আমার পাড়াতেই আমার মাসতুতো বোন আছে, ওই বাড়িতে ও গিয়েছিল কিছুক্ষণের জন্য। গিয়ে যখন ঘুরে আসার পর আমাকে প্রেস ক্লাবে আমাকে ফোন করে, তুমি কোথায়? বলে আমি প্রেস ক্লাবে। বলে এই ঘটনা। কি ঘটনা? যে গ্রিল খুলে দরজার তালা খুলেছি, কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ। মানে ভিতর থেকে বন্ধ মানে? বলে বন্ধ। তো আমার একটা ভাতিজা, মাসতুতো ভাইয়ের ছেলে ছিল, ও কম বয়সী ছেলে, 9-এ উঠেছে ও ছিল। তখন ও কি করলো, ওই আমার ঠিক উল্টো দিকের বাড়ির নিপেন, আমার আরেক ছোট ভাই মানুষ, নিপেনকেও ডেকে আনলো। গিয়ে বলে, নিপেনদা তুমি একটু আসো। নিপেন আসায় এই জিনিসটা বেরোলো যে নিপেন এসে পুরো টানাটানি করে যখন কিছু বেরোলো না, তখন নিপেন এই আমার সাইডের দিকে গিয়ে, পেছন দিকে গিয়ে ঘুরে এসে আমার মার রুমের সাইডটাতে যখন গেল, গিয়ে দেখলো ওইখানে জানালা খোলা, গ্রিল ভাঙা। তারপর ওইখান থেকে আমার মাসতুতো ভাইয়ের ছেলেটা ওইদিকে ঢুকে, জানালা দিকে ঢুকে দরজাটা ভিতর থেকে খোলার পর ওরা ঢুকার পর দেখা যায় যে পুরো ঘরটা একটা র্যানসেক করে গেছে, চুলের দল। হ্যাঁ, আমার রুমে একদম গোদরেজ, আলমিরা থেকে ধরে সব কিছু খোলা, কাপড়পত্র, কাগজপত্র, কাপড় চোপড় সব একদম ছড়ানো ছিটানো রয়েছে এদিক ওদিক।
এখনো তো বুঝতে পারিনি কিছু, শুধু 2-3টে জিনিস এইমাত্র চোখের সামনে যেটা পড়ে আছে। একটা হচ্ছে আমার মেয়ের একটা ওরা টাকা জমায় ঘটিটা ভেঙে ওটাতে কয়েকশো টাকা ছিল আমার মেয়ের, ওটা নিয়ে গেছে, খুচরোগুলো ফেলে চলে গেছে। আমার ছেলের একটা ঘটি ছিল, ওটাতে ওর বলছে যে পাপা আমি প্রায় 1400-1500 টাকা জমিয়েছিলাম, ওইটা কেটে ওই টাকাটা নিয়ে গেছে, ওইটা কেটে ওইখানে বোধহয় ফেলে গেছে। বাকি তো এই মুহূর্তে বলতে পারছি না যে কি লস হয়েছে, সেটা টোটাল দেখার পরই বলতে পারবো। আমি তো বুঝতেই পারছি না ব্যাপারটা কি। আর যদি সন্ধ্যা নাগাদ যদি এরকম একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকার পরও 5টা থেকে 9টার মধ্যে যদি চুরি হয়ে যায়, এটা একটা বিশাল মানে আশ্চর্যের ব্যাপার। খুব ভাবিত করছে যে এটা হচ্ছেটা কি, আমরা কি নিরাপদ নই? আমরা কি কাজে কর্মে বেরোতে পারবো না? তাহলে বাড়ির গেট বন্ধ করা যাবে না, গ্রিল বন্ধ করা যাবে না? নিরাপত্তা কোথায়? শিলচর বিধানসভা আসনে কংগ্রেস মনোনীত প্রার্থী অভিজিৎ পালের নেতৃত্বে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন শিলচরের লিংক রোড এলাকা থেকে পদযাত্রাটি শুরু করে রাঙ্গিরখাড়ি অঞ্চলের বিভিন্ন অলিগলি পরিক্রমা করে শেষমেশ দাস কলোনির মুখে এসে সমাপ্ত হয়। পদযাত্রায় বিপুল সংখ্যক সমর্থক এবং কর্মীরা অংশগ্রহণ করেন। গোটা পথ জুড়ে মানুষের উচ্ছ্বাস এবং সমর্থন লক্ষ্য করা যায়, যা নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ভারতীয় জাতীয় কংগ্রেস পক্ষ থেকে গ্রহণ করুন নির্বাচনী অভিনন্দন। শ্রদ্ধেয় ন্যাশনাল হাইওয়ে নিবাসী নাগরিকবৃন্দ, কংগ্রেস পার্টির পক্ষ থেকে গ্রহণ করুন নির্বাচনী অভিনন্দন। কংগ্রেস মনোনীত প্রার্থী অভিজিৎ পাল মহাশয় আপনাদের আশীর্বাদ নেবার জন্য আপনাদের এত অঞ্চল এক বিশাল পদযাত্রার মাধ্যমে পরিক্রমা করছেন। তাই এত অঞ্চলের সম্মানীয় প্রত্যেক নাগরিকবৃন্দের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ রাখছি, আপনারা কংগ্রেস পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি নির্বাচনী অভিনন্দন। কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ পাল মহাশয় এক বিশাল পদযাত্রার মাধ্যমে আপনাদের এই ন্যাশনাল হাইওয়ে প্রত্যেক সম্মানীয় নাগরিকবৃন্দের কাছে, বিশেষ করে নাগরিকবৃন্দ, কংগ্রেস পার্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিজিৎ পালকে হাত প্রতীক চিহ্নে ভোট দিয়ে আপনাদের সেবায় নিয়োজিত করুন। ধন্যবাদ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। প্রার্থী পছন্দ না হওয়ায় নিজের নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিলচর থেকে যুবনেতা সুব্রত চন্দ। তিনি ছিলেন একজন বিজেপির একনিষ্ঠ কর্মী, এখনো মনে প্রাণে বিজেপি। রবিবার শিলচরের ভাওয়াল পয়েন্টে নিজের নির্বাচনী কার্যালয়ে তিনি বলেন, বিজেপি এবার প্রার্থী চয়নে অনেক ভুল করেছে। বিশেষ করে শিলচরে তো প্রার্থী চয়ন মোটেই ঠিক হয়নি। তিনি ডক্টর রাজদীপ রায়কে শিলচর বিধানসভা কেন্দ্রের জন্য অযোগ্য ব্যক্তি আখ্যায়িত করেছেন। শিলচরের বিজেপির প্রার্থী ডক্টর রাজদীপ রায় গতবারের শিলচরের সাংসদ ছিলেন। তিনি কি উন্নয়ন করেছেন শিলচরের, এই নিয়ে তিনি প্রশ্ন তুললেন। এবার নৌকা চিহ্নে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিলচর থেকে। তিনি শিলচরবাসীকে আবেদন জানান আগামী 9ই এপ্রিল বিধানসভা নির্বাচনে বিপুল ভোট প্রদান করার জন্য, যাতে তিনি জয়লাভ করতে পারেন আর শিলচরের উন্নতির জন্য কাজ করে যেতে পারেন। নমস্কার, CNN 24-এ স্বাগত জানাই রাজু দে। আমি আসলাম একজন নির্দল ক্যান্ডিডেট শিলচর থেকে দাঁড়িয়েছেন, যুবনেতা। কি কারণে উনি নির্দল থেকে দাঁড়িয়েছেন শুনেছিলাম উনি বিজেপির সমর্থক, কট্টর সমর্থক। তো ওনার নাম হচ্ছে সুব্রত চন্দ। আচ্ছা দাদা, আপনি কেন দাঁড়িয়েছেন বলুন? নমস্কার, নির্দল থেকে আমার প্রিয় শিলচরবাসী। আমি নির্দল প্রার্থী এই কারণেই দাঁড়িয়েছি যে আমাদের ভারতীয় জনতা পার্টি যে ক্যান্ডিডেটকে সিলেকশন করে আমাদের মাঠে নামিয়েছেন, এটা আমার ব্যক্তিগত নয়। আপনি ফেসবুক বা নিউজ চ্যানেল বা সর্বসাধারণের কাছে গেলে আপনি বুঝতে পারবেন একজন অযোগ্য ব্যক্তি হিসাবে সবাই ওনাকে চিহ্নিত করে রেখেছেন। সেই জন্য আমি সেই জনতা পার্টিকে বাঁচানোর জন্য এবং আমাদের জনগণকে একটা ভালো মানে ক্যান্ডিডেট দেওয়ার জন্য আমি আজকে মাঠে নামলাম নির্দল প্রার্থী হয়ে। শুনেছি তো আপনি বিজেপির সমর্থক বা বিজেপিকে মনে প্রাণে ভালোবাসেন, সেটা কি ঠিক? নিশ্চয়ই নিশ্চয়ই, এখানে কোনো ডাউট নেই, 0% ডাউট নেই। এখানে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কঠোর সমর্থক, কারণ আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করে আজকে এতটুকু এনেছি। কারণ হয়তো ওনারা করেছেন মানে ভারতীয় জনতা পার্টির নাম দিয়ে, আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আজকে ওদের জমি তৈরি করে দিয়েছি, সেই জন্য আজকে ওনারা করতে পারছেন। এই জিনিসটা হয়তো ভুললে হবে না যে আমরা বিভিন্ন সংগঠনের মাধ্যমে আজকে ভারতীয় জনতা পার্টিকে গড়ে তুলেছি।
আমরা মোদিজির আদর্শে, আমাদের শ্যামাপ্রসাদের আদর্শে আমরা সম্পূর্ণ বিশ্বাসী। এখানে আরেকটা বিষয় এসে যায় যে শিলচরে তো অনেক ফ্লাড হয় বা অনেক জমা জলের সৃষ্টি হয়, মানুষ যাতায়াতে অনেক অসুবিধা হয়, তাই নাকি আপনি নৌকার চিহ্নটা নিয়েছেন? না 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 না, এটা হলো, আমি নৌকাটা একটা সিম্বলিক, এটা একটা মানে একটা সিম্বল, মানে একটা কি বলবো আপনাকে, হ্যাঁ, যেটা আমাদেরকে একটা ভালো জিনিসের চিহ্ন, একদম পারাপার করতে একটা বিপদ থেকে। আপনি যখন কোনো জলের মাঝখানে পড়ে যাবেন, আপনি তো আর সাঁতরে আসতে পারবেন না, সেই জন্য আপনার কিছু একটা দরকার, সাধন দরকার। সেই জন্যই সেই পার করার যে ইয়েটা নৌকা, সেই জন্যই আমি নৌকাটাই নিলাম, যাতে আমি মাঝি হয়ে আপনাদেরকে পার করতে পারি নৌকার মাধ্যমে। বিধানসভা নির্বাচনের আগে বেহাল রাস্তার ধান ক্ষেতের মাটি ফেলার রাস্তার অবস্থা আরও বেহাল। এই ঘটনায় বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন সুনাই ঝাঞ্ঝারবালি এলাকার জনগণ। রবিবার জমায়েত হয়ে ভুক্তভোগী জনগণ জানান যে এই অঞ্চলের মসজিদ থেকে শুরু হওয়া গ্রামীণ রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়াকে রাস্তাটি সংস্কারের জন্য বারবার জানালেও তিনি কোনো কাজই করেননি। সম্প্রতি নির্বাচন ঘোষণা হওয়ার কিছুদিন আগে রাস্তাটির প্রায় 1 কিলোমিটার এলাকায় ধান ক্ষেতের মাটি ফেলা হয়। যারা জানতে পারেন বিধায়কের উদ্যোগে এই মাটি ফেলা হয়েছে, তারা প্রতিরোধ করেন। তবে কোনো প্রকল্পের মাধ্যমে মাটি ফেলা হচ্ছে কিনা তা জানতে পারেননি তারা। এই ধরনের ফলক বা তথ্য কিছু নেই। রাস্তাটিতে সেন্টি না ফেলায় সম্প্রতি সামান্য বৃষ্টিতেই এই ধান ক্ষেতের মাটিগুলো কাদার রূপ নিয়েছে, যার দরুন অবস্থা আরও বেহাল হয়েছে। তারা বলেন রাস্তাটির পরিসরে ছোট করা হয়েছে, যার জন্য 2টি বাহন চলাচল করতে পারে না। এই ঘটনায় বিধায়ক করিমউদ্দিন বরভূঁইয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য উপস্থাপন করেন খিজির আহমেদ লস্কর, কামরুল ইসলাম লস্কর, চান্দু মিয়া লস্কর, লালু মিয়া চৌধুরী প্রমুখরা। এই গ্রামের বৃদ্ধ, মহিলা, যুবক সবাই মিলিয়ে আপনারে মিডিয়ার মাধ্যমে আমরা সাজু বাইরে অবগত করলাম যে জাঞ্জারবাজি, মধ্য জাঞ্জারবাজি একটা গরিব এলাকা, সামনে বিশাল বড় একটা ক্ষেতর মাঠ আছে। এখান থেকে মানুষের দিন মজদুরি, ক্ষেত থেকে দিন মজদুরি হাসিল করেন, নিজের পেট ফালেন। আমরা রাস্তাটা অতি খারাপ শোচনীয় অবস্থায় থাকে। বর্ষার সিজনে মানুষের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হসপিটালে যদি যাইতে হয় তো কমসে কম 500 থেকে 700 মিটার হাঁটিয়ে যাইতে হয়, এখানে গিয়ে গাড়ি তুলতে হয়। এটা সাজুবাইরে বিগত 3-4 বছর থেকে এটা আমরা তানে 21 ইলেকশনের পরে জিতার পরে আমরা একটা আবদার আসলো, আমরা পার্সোনাল স্বার্থে কোনো কিছু না চাইয়া গ্রামের রাস্তা চাইছিলাম। কারণ বাবুল হোসেন লস্কর উপরে খরচুমনা এক্স-এমএলএ বিল্ডিং করে উপরে উপরে দাঁড়িয়ে হইয়া গেছেন 200-300 মানুষের সামনে। আমি 2023 কইছেন 2024 মার্চের ভিতরে আমি রাস্তা টিমারিয়া মাটি পাশে পরিপূর্ণভাবে ওকে করে দিব। 2023 মার্চ গেছে, 2024 মার্চ গেছে, 2025 মার্চ গেছে, রাস্তার কাজ হয়েছে না। 2026 মার্চের কিছুদিন আগে না স্কিম না কিচ্ছু আছে না, বুঝা যায় গাড়ি লাগাই মাটি ফালানি হয়েছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমরা রাস্তার কাজটা হইব। পরে দেখি যে রাস্তার কাজটা কিছু মাটি ফালাই গেছে, বর্ষা আইছে, রমজান ঈদের আগে যে বৃষ্টি হয়েছে, মানুষের হালত অত্যন্ত খারাপ অবস্থায়। স্কুল কলেজে আমি সাজু বাইরে নিজে ফোন করছি, ফোন তুলেন না, তার হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি। এখন আমরা গাঁওর কিছু মানুষের নিঃস্বার্থের কারণে হাওয়া জুড়াইতে আমার দাবাইতে চাইছেন, আমি কোনো বেটার খাইয়া নাই। আমি প্রকৃত গ্রামের আওয়াজ উঠাইমু। গাঁওর কিছু মানুষ আছেন আমারে বাধা সৃষ্টি করতে চাই, অমুকে টেকা মারি দিছে, অমুকে টেকা মারি দিছে, হো মেজে কিতা করছে, হো মেজে কিতা করছে। আরে বাবা, হো মেজে করছে না করি, বর্তমানে এমএলএ হো মেজের দিকে চাইয়া বইয়া আমরা কিতা বঞ্চিত রইতাম নি রাস্তার থেকে। সাজু ভাই 5 বছরের এমএলএ বানাইছে, আমরা অত আশা করিয়া, কিন্তু আমরা টাইম 5 বছরের পুরা সুনাই সমষ্টিত বহুত কিছু করতে পারেন, এটা আমি ইনকার করি না। কিন্তু আমরা যে 5 বছরের এমএলএ বানাইছিলাম আশা ভরসা নিয়া, তাই রাষ্ট্র 2 মান্থের এমএলএ গিরি আমরা গ্রামও দেখাইছেন, এটাই আমরা অত্যন্ত দুঃখিত। আজকের সংবাদ এখানে শেষ করছি। নমস্কার।